ভয়ঙ্কর ভূতের গল্প। রাতের আগন্তুক। রাত যখন 2টা বাজে, রাসেল তার গ্রামের বাড়িতে একা ছিল। বাবা মা বাইরে গিয়েছে, তার বাড়িতে শুধুই সে। গ্রামটা বেশ পুরনো, আর তার বাড়িটা ছিল গ্রামের এক কোনায়, বাঁশঝাড়ের পাশে। সেদিন বিকেলে পাশের চাচা রাসেলকে সাবধান করে বলেছিলেন, বাবা, রাতে দরজা জানলা বন্ধ করে দিস, এই রাস্তায় ধারের রাত তাহলে অদ্ভুত ঘটনা ঘটে। রাসেল একটু হেসে উড়িয়ে দিল। ভূত প্রেতের গল্প সে বিশ্বাস করতো না, কিন্তু রাত যত গভীর হচ্ছিল একটা অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো তার। খট খট খট, কেউ দরজায় টোকা দিচ্ছিল। বাইরে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু হঠাৎ করে দরজার ওপাশ থেকে একটা ফিসফিসানি শুনতে পেল। দরজা খোল, আমি খুব কষ্টে আছি। রাসেলের গা ঠান্ডা হয়ে গেল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো কুয়াশার মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলগুলো এলোমেলো, পুরো শরীর কাঁপছে। হঠাৎ সে ছায়ামূর্তিটা রাসেলের দিকে তাকালো, আর রাসেলের মনে হলো তার চোখ দুটো একদম ফাঁকা, যেন গভীর শূন্যতা। দরজা আপনি আপনি কাঁপতে শুরু করলো। রাসেল তাড়াতাড়ি দরজার পাশ থেকে সরে গিয়ে কোরআন শরীফ পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর দরজা কাঁপুনি থেমে গেল। ভয় পেলেও রাসেল জানালা দিয়ে বাইরে দেখলো কেউ নেই। পরের দিন সকালে গ্রামের লোকেদের জানালে তারা চমকে উঠল। এই জায়গায় এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়, সে অনেক বছর আগে এখানে খুন হয়েছিল। রাসেল বুঝতে পারল সে সত্যিকারের কিছু দেখেছে গতকাল রাতে। এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। পরবর্তী ঘটনাটি হচ্ছে কালো শাড়ির মহিলা। রাত তখন 12টা বাজে। মিরাজ ঢাকার বাইরে এক বন্ধুর গ্রামে বেড়াতে গিয়েছে। গ্রামটা বেশ নির্জন, আর তার বন্ধুর বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে, বড় বট গাছের পাশে। সেদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ মিরাজকে সাবধান করে বলেছিলেন, বাবা, রাত 12টার পর ওই বট গাছের দিকে যাস না, সেখানে এক কালো শাড়ির মহিলা দেখা যায়। মিরাজ হেসে উড়িয়ে দিল, কিন্তু মনে কৌতূহল জাগলো তার। ভূতের ভয় তার ছিল না, তাই সে ঠিক করলো রাত হলে একবার দেখে আসবে। রাত 12টা বেজে গেছে। মিরাজ আস্তে করে দরজা খুলে বাইরে বেরোলো। পুরো গ্রাম নিস্তব্ধ, বাতাস নেই, চারিদিকে একটা অদ্ভুত থমথমে পরিবেশ। বটগাছের কাছে পৌঁছে মিরাজ দেখলো কেউ নেই। সে একটু হেসে বলল, ভূত ট্রুত বলে কিছু হয় নাকি? ঠিক তখনই পেছন থেকে কে যেন ফিসফিস করে বলল, তুমি কি আমাকে খুঁজছো? মিরাজ দ্রুত পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে এক লম্বা মহিলা, কালো শাড়ি পরা, মাথা নিচু। মিরাজ জিজ্ঞাসা করলো, আপনি কে? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। তার দুটো চোখ একেবারে ফাঁকা, মুখ হাড়ের মতো সাদা। মিরাজ চিৎকার করতে পারল না, তার শরীর অবশ হয়ে গেল। মহিলা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর তার মুখে অদ্ভুত একটি বিকৃত হাসি। হঠাৎ গাছের ডাল ভেঙে একটা শব্দ হলো। মিরাজ যেন জাদুর মতো শক্তি ফিরে পেল। দৌড়ে বন্ধুর বাড়ির দিকে ছুটে গেল। সকালে গ্রামের লোকজন বলল, এই বটগাছের নিচে অনেক বছর আগে এক মহিলা মারা গিয়েছিল। তারপর থেকে এখানে তাকে দেখা যায়। সেই দিনের পর মিরাজ রাতে কখনো একা বের হয়নি। এর পরের গল্পটার নাম হচ্ছে নিশির ডাক। রাত তখন 1টা। আবির ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে ছুটি কাটাতে। তাদের পুরনো দোতলা বাড়িটা প্রায় 80 বছরের পুরনো। ছোটবেলায় সে এখানে দাদুর কাছে অনেক গল্প শুনেছে, কিন্তু বড় হয়ে এসব ভুলেই গিয়েছিল। রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। আবির দোতলার ঘরে একা শুয়েছিল। রাতের অন্ধকার একটু বেশি ঘন হয়ে এসেছে, চারিদিকে শুধু পোকামাকড় ডাক। হঠাৎ আবির একটি মিষ্টি গলার ডাক কানে এলো। আবির চমকে উঠে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। সে জানালার দিকে তাকিয়ে দেখলো বাইরের কিছু একটা নড়ছে। সে ধীরে ধীরে জানলার কাছে গিয়ে নিচে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল একটা সাদা শাড়ি পরা মেয়ে নিচে দাঁড়িয়ে আছে, চুল খোলা, চোখ দুটো যেন গভীর অন্ধকার। আবির কিছু বলার আগে মেয়েটি আবার ডাকলো, আবির, এসো। আবিরের শরীর কাঁপতে লাগলো। সে জানালার পর্দা সরিয়ে দ্রুত বিছানায় শুয়ে পড়ল। সারা তার চোখে ঘুম এলো না। পরদিন সকালে সে দাদুকে সব বলল। দাদু শুনে চুপ করে রইলেন। তারপর আস্তে করে বললেন, বাবা, তুমি নিশির ডাক শুনেছ? নিশির ডাক? এরা হলো সেই আত্মারা যারা রাতের আঁধারে মানুষকে ডেকে নিয়ে যায়। যারা এই ডাক শোনে তারা আর ফিরে আসে না। আবির ভয় পেয়ে গেল। সে ঠিক করলো রাতে দরজা জানলা বন্ধ করে রাখবে। কিন্তু রাত বাড়তে কিছু একটা আবার ঘটতে শুরু করলো। বাইরে ঝড়ের মতো বাতাস বইছে, জানলার কপাট কাঁপছে, ঠক ঠক ঠক। কেউ জানলায় নক করছে। আবির ভয়ে গায়ে কাঁথা টেনে নিল। আবির, এসো। কণ্ঠটা ঠিক আগের রাতের মতো। আবির সাহস করে উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর দরজায় ধাক্কাটা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে দাদু
দাদুকে সব বলতেই তিনি বললেন, আজ সন্ধ্যায় দরজায় গঙ্গার জল ছিটিয়ে দিও। আবির সন্ধ্যায় দরজায় গঙ্গা জল ছিটিয়ে রাখলো। তারপর ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতে গেল। রাত 1টার দিকে আবার সেই ডাক এলো। আবির দরজা খোলো, কিন্তু এবার কিছুতেই দরজা নড়ল না। হঠাৎ বাইরে থেকে এক বিকট চিৎকার শোনা গেল। যেন কেউ তীব্র কষ্টে আর্তনাদ করছে। সকাল হতেই আবির দাদুর কাছে দৌড়ে গেল। দাদু হেসে বলল, ও আর আসবে না, তুমি রক্ষা পেয়েছ। আবির তখনও বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সে জানতো সে এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হয়ে রইল। এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে। আবির আর কোনোদিন রাতে একা শোয়নি। তার এখনও সেই ভয় করে। পরবর্তী ঘটনা, শ্মশানের অশরীরী। অভিশপ্ত পথ। সোহেল ও তার 3 বন্ধু রুবেল, জামিল আর আদনান তারা ঢাকায় এক বিশ্ববিদ্যালয়ে পড়তো। গ্রীষ্মের ছুটিতে তারা ঠিক করলো গ্রামের দিকে এক বন্ধুর মামা বাড়িতে বেড়াতে যাবে। গ্রামটা ছিল বেশ নির্জন। পাশ দিয়ে ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর তার পাশে একটা পুরাতন শ্মশান। গ্রামের বয়স্করা বলতেন, সন্ধ্যার পর ওই পথে যেও না, এখানে কিছু আছে। কিন্তু 4 বন্ধু এসব কথায় বিশ্বাস করতো না। তারা ঠিক করলো রাতের শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাবে। দেখতে হবে আদৌ কিছু হয় কিনা। রাত 12টা। আকাশের চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। চারপাশ একেবারে নিস্তব্ধ। 4 বন্ধু ধীরে ধীরে শ্মশানের পথে হাঁটতে লাগলো। হঠাৎ ঝপ! নদীর পানিতে কিছু একটা পড়ার শব্দ হলো। সবাই থমকে গেল। কে ওখানে? আদনান ডাক দিল। কেউ কোনো উত্তর দিল না। তারা আবার হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক কদম এগোতেই পেছন থেকে এক নারী কণ্ঠ ভেসে বলল, তোমরা এখানে কেন? 4 জনের গা ঠান্ডা হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো একটা সাদা শাড়ি পরা মেয়ে, লম্বা চুলে মুখ ঢাকা। মেয়েটি মুখ তুললো, তার চোখ নেই। পরবর্তী ঘটনা নেক্সট ভিডিওতে।